শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতিশ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় শোষণমুক্ত দেশ গঠনেই জুলাইয়ের গণঅভ্যুত্থান। শনিবার ভোর ৬:৫৫ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে স্মরণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। সালাম জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এ সময় বাজানো হয় বিউগলের করুণ সুর। পরে সামরিক ও বেসামরিক অতিথি মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে ধারণ করেই এগিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। জুলাই গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থানের যারা ছিলেন, তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম, তাদের আইডিয়ালস, তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন, আমরা পুরোপুরি এটা ধারণ করি এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ৭১-এর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের ধারাবাহিকতাতেই ছিল জুলাই গণঅভ্যুত্থান। ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণঅভ্যুত্থান। জুলাই গণঅভ্যুত্থানকালেও দেখেছি আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা জীবনের মায়াকে উপেক্ষা করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শ্রদ্ধা জ্ঞাপনের পর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শ্রদ্ধা জানান শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। এরপর শহীদ বেদিতে নামে সর্বস্তরের জনতার ঢল। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণতন্ত্র ভুলুণ্ঠিত গণহত্যার কারণে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থানের অর্জন যেন বৃথা না যায়, সে লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা। মিরপুর স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমিতে সর্বস্তরের জনতার সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে আসেন রাজনৈতিক দল ও নানা সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। ফুলেল শ্রদ্ধা জানানোর পর নীরবে দাঁড়িয়ে স্মরণ করা হয় জাতির সূর্য সন্তানদের। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, মুক্তিযুদ্ধকে ৭১-এর প্রেক্ষাপটেই দেখতে হবে, বর্তমান বাস্তবতায় নয়। জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা যে অবদান কিংবা যে ত্যাগ, যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে, সেটা ৭১-এর নিরিখে নির্ণীত হবে। এটা এখনকার প্রেক্ষাপটে তো সেটাকে বিবেচ্য বিষয়ে আনা যাবে না, কারণ এটা একটা ঐতিহাসিক ব্যাপার, ইতিহাসকে তো পাল্টানো যায় না। এর আগে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় জানিয়ে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, গণতন্ত্র হত্যা করার কারণেই জনবিচ্ছিন্ন হয়েছে তারা। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিকামী স্বাধীনতাকামী মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে ২৪-এর গণঅভ্যুত্থানের অর্জন যেন বৃথা না যায়, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বাম দলের নেতারা। যখন একটা স্বাধীনতা অর্জন করি, গণঅভ্যুত্থানের বিজয় অর্জন করি, তখন কিন্তু অপশক্তি আমাদেরকে টেনে ধরতে চাই। সুতরাং এইবার যে ২৪-এর গণঅভ্যুত্থান করলাম, আমাদের পেছনে অনেক অপশক্তি আছে, সেই অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে। আমি ৩টি অপশক্তির কথা বলি। প্রথমত হচ্ছে যারা পতিত হলো, তারা চাইবে আমরা যাতে ব্যর্থ হয়ে ফিরে আসতে। যে অঙ্গীকারে শিক্ষার্থীদের ২৪-এর গণঅভ্যুত্থান, তা যদি পূর্ণতা না পায়, তবে শহীদদের আত্মত্যাগ ভুলুণ্ঠিত হবে বলে সতর্ক করেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশজুড়ে নানা আয়োজনে জাতিশ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করল সর্বস্তরের মানুষ। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও বধ্যভূমি ও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় শহীদ বুদ্ধিজীবী সহ মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণে উদ্যোগের কথা জানানো হয়। দেশের বিভিন্ন জেলায় শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করল জাতি। ৭১-এর বিভিন্ন বধ্যভূমি ও স্মৃতিসৌধের নানা কর্মসূচিতে যোগ দেন সর্বস্তরের মানুষ। চট্টগ্রামের খুলশীর পাহাড়তলী বধ্যভূমিতে শ্রদ্ধা জানান শহীদ পরিবারের স্বজনেরা ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শহীদ বুদ্ধিজীবী সহ মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণে উদ্যোগ নেওয়ার কথা জানান মেয়র। মুক্তিযোদ্ধাদেরকে জায়গা ওইখানে তাদেরকে দিতে হবে। সর্বশ্রেষ্ঠ সন্তান আমাদের যারা প্রাণ দিয়েছিল একাত্তরে, তাদেরকে তাদের জায়গায় ফিরিয়ে দিতে হবে। প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস খুঁজে বের করা জরুরি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। দোয়া মাহফিল, প্রার্থনা, আলোচনা সভা সহ ছিল নানা আয়োজন। খুলনার গল্লামারী বধ্যভূমিতে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। বরিশালে ৩০ গোডাউন এলাকার বধ্যভূমিতে শ্রদ্ধা জানান জেলা ও বিভাগীয় প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। দেশটা স্বাধীন হওয়ার পরও আজকে আমরা পরাধীনতার একটা শৃঙ্খলে আবদ্ধ হতে যাচ্ছি। এখান থেকে আমাদের মুক্তি অর্জন করতে হবে। শনিবার ভোরে সিলেটের চৌহাট্টায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় কোনো শক্তি আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলেন তারা। দেখেছিল যে তারা টিকতে পারবে না, তখন জাতির সূর্য সন্তানদের তারা বেছে বেছে হত্যা করেছে। রংপুরের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে রংপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, লক্ষ্মীপুর সহ দেশের সব জেলাতেই আয়োজন করা হয় নানা কর্মসূচির। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ৭১-এ যে সাম্য, ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বুদ্ধিজীবীরা আত্মত্যাগ করেছিলেন, ৫৩ বছরেও সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সেজন্যই ২৪শে গণ অভ্যুত্থান হয়েছে বলছেন বিশ্লেষকরা। তাই মুক্তিযুদ্ধের আগে পরের প্রেক্ষাপট পুনর্মূল্যায়ন করতে রাজনীতিবিদদের আহ্বান জানিয়েছেন শহীদ বুদ্ধিজীবী সন্তানেরা। ৭১-এর পরাজয়ের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশকে মেধাশূন্য করতে প্রথম সারির অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা। ৫৩ বছরেও সেই শূন্যতা কাটিয়ে ওঠা যায়নি, প্রতিষ্ঠিত হয়নি শহীদ বুদ্ধিজীবীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ। এবার ভিন্ন প্রেক্ষাপটে শহীদ বুদ্ধিজীবী দিবস। ২৪শের গণ অভ্যুত্থানের ক্ষত এখনও তাজা স্বজনহারাদের হৃদয়ে। সাম্য, ন্যায় বিচারের যে স্বপ্নের দেশ অর্জনে ৭১ ও ২৪শে এত আত্মত্যাগ, সেই লক্ষ্য পূরণের আশা তাদের। ৭১-এর চেতনা ২৪শের চেতনাকে মনে ধারণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই যোগ্য ব্যক্তিদেরকেই ভালো জায়গায় বা যোগ্য জায়গায় বসানো উচিত। বিশ্লেষকরা বলছেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য পূরণ হয়নি বলেই ২৪শের নতুন অভ্যুত্থান। নতুন রাজনৈতিক ব্যবস্থার স্বপ্নকে এবার পূরণ হবে। যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেই স্বপ্নটাকে ক্রমান্বয়ে ধীরে ধীরে অনেক সময় খুব সোচ্চারিতভাবে ভুলুণ্ঠিত করা হয়েছে সম্পূর্ণভাবে। মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সেই বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন নিয়ে এই অভ্যুত্থানটা হয়েছে। শহীদ বুদ্ধিজীবীর উত্তরসূরিরা মনে করেন, স্বাধীনতার পর দেশকে সঠিক দিশা দেখাতে পারেননি বুদ্ধিজীবীরা। এবার নতুন প্রজন্মকে সেই দায়িত্ব নিতে হবে। এবারও কিন্তু একটা আমরা আরেক রকমের যুদ্ধ দেখেছি এবং সেখানে শহীদ হয়েছেন, সেখানে অনেক পরিবার থেকে অনেকে হারিয়ে গেছেন। তো নতুন ভাবে আবার একটা পুনরুজ্জীবিত করা, যে আমরা যে অর্জনগুলো হয়নি সেগুলোকে কিভাবে অর্জন করা যায়। মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার পথ সুগম করবে ২৪শের গণ অভ্যুত্থান, প্রত্যাশা শহীদ বুদ্ধিজীবীর সন্তানদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৩তম শাহাদাত বার্ষিকী। সকাল ৯টায় মহানন্দা নদীর তীরে রেহাইর চর এলাকায় মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জেলা প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখানে দোয়া ও মোনাজাত করা হয়। চাঁপাইনবাবগঞ্জ শহরকে শত্রুমুক্ত করতে গিয়ে ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। পরে তাকে ঐতিহাসিক ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।
দীর্ঘ 11 মাসের লড়াইয়ে রাখাইনের মংরু টাউনশিপের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। তাদের সঙ্গে রোহিঙ্গাদের বিরোধ থাকায় আবারও সামনে এসেছে অনুপ্রবেশের আশঙ্কা। তবে বড় পরিসরে সেই সুযোগ দেখছে না স্থানীয় প্রশাসন। প্রতিরোধে জোরদার করা হয়েছে সীমান্তে টহল। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের মাঝ দিয়ে বইছে নাফ নদী। এর 8 কিলোমিটার দূরেই মিয়ানমারের রাখাইন রাজ্য। দীর্ঘ 11 মাস লড়াইয়ের পর সেখানে এখন আরাকান আর্মির কর্তৃত্ব। তবে সশস্ত্র এই গোষ্ঠীর সঙ্গে বিরোধ রয়েছে রোহিঙ্গাদের। এর জের ধরে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের অশনি সংকেত বাংলাদেশের সামনে। আর সে আশঙ্কার কথাই জানাচ্ছেন সীমান্তবাসী। এরিয়াটা নাকি আরাকান আর্মিরা দখল করে ফেলেছে। যারা এখানে বর্তমানে এখন যারা এখানে রয়েছেন তারাও বাংলাদেশে আসার জন্য তারা হাওয়া করতেছে। বিভিন্ন ক্যাম্পের মধ্যে অবস্থান করছে। তারা যে কোনো মুহূর্তে এই বাংলাদেশে অনুপ্রবেশ করার জন্য তারা খুব ওই ধরনের প্রসেসিং করতেছে। যা ঢুকে গেছে এগুলা ব্যবস্থা না করে আবার নতুন সূত্রে ঢুকতেছে, মন্ডু থেকে আসতেছে খবর পাইছি, এগুলা বন্ধ করার আকুল আবেদন জানালাম। তবে বড় ধরনের অনুপ্রবেশের সুযোগ দেখছেন না টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাশাপাশি জানাচ্ছেন সীমান্তের আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার কথা। এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশি সীমানায় বড় আকারে কোনো অনুপ্রবেশের কোনো ঘটনা আমরা শুনতে পাইনি। বিজিবি তাদের চেকপোস্ট বাড়িয়েছে, টহল বাড়িয়েছে, সেখানে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। 2018 সালে বাংলাদেশে আসে 7 লাখের বেশি রোহিঙ্গা। গত আগস্ট সেপ্টেম্বরে সেই সংখ্যা ছিল 8,000-এর মতো। সরকারি হিসেবেই দেশে অবস্থানরত রোহিঙ্গার সংখ্যা এখন 12 লাখের উপরে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। পঞ্চগড়, রাজশাহী, চুয়াডাঙ্গার পাশাপাশি মৃদু শৈত্যপ্রবাহের কবলে যশোরও। ঠান্ডা বাতাস বাড়াচ্ছে শীতের অনুভূতি। ঘন কুয়াশা তৈরি করেছে চলাচলে ভোগান্তি। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 8.7 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়ে চুয়াডাঙ্গা। শনিবার সকালে তাপমাত্রা নেমে আসে 8.7 ডিগ্রি সেলসিয়াসে। শৈত্যপ্রবাহের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে জনজীবনে। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে জেঁকে বসেছে শীত। ব্যাপক পরিমাণ শীত, যে শীতে মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ শীতে রাত যাপন করতে খুবই কষ্ট। জনজীবন অসহায় হয়ে গেছে। এখন এই জনজীবনের উপরে দেখা যাচ্ছে কম্বল বিতরণ করলে ভালো হয়। গত এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গা জেলায় 11 ডিগ্রি 12 ডিগ্রি থেকে তাপমাত্রা 15 ডিগ্রির নিচেই ছিল। সেটি কমতে কমতে 10 ডিগ্রির পরে আজকে 8.7 ডিগ্রিতে এসে থেকেছে। পঞ্চগড়ে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও শনিবার তাপমাত্রা সামান্য বেড়েছে। জেলায় 9.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শীতে দুরন্ত কষ্ট বাপ, শীতের কারণে বাইরে বাড়ানো যাচ্ছে না। তাপমাত্রা সামান্য হলেও কমেনি শীতের অনুভূতি। ঘর থেকে বের হলেই বাড়ছে ভোগান্তি। তবে পেটের দায়ে তীব্র শীতের মধ্যে ছুটতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। বাড়িতে গরু ছাগল আছে, তা খাওয়ানো খুব দুষ্কর হয়ে যাচ্ছে। সকালবেলা ঠান্ডা কাজ কাম করতে কষ্ট হচ্ছে খুব, মাঠে ঘাটে খুব ঠান্ডা। কদিন ধরে যশোরের শার্শা ও বেনাপোলে বাড়ছে শীত। এছাড়াও নওগাঁ, নাটোর, ঠাকুরগাঁও, দিনাজপুর সহ বিভিন্ন জেলায় বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় প্রেস ক্লাবে কবি হেলাল হাফিজের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে। এর আগে সকাল 11টায় কবি হেলাল হাফিজকে শ্রদ্ধা জানানো হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে। পরে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। শুক্রবার দুপুরে বাথরুমে পড়ে গিয়ে আহত হন হেলাল হাফিজ। আঘাতের কারণে মাথায় রক্তক্ষরণ হয়। এ অবস্থায় কবিকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। হেলাল হাফিজের মৃত্যুতে সাহিত্য অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শেষবারের জন্য প্রিয় কবিকে দেখতে ভিড় করেন ভক্ত অনুরাগীরা। কবি বেঁচে থাকে তার কবিতায়, এবং হেলাল হাফিজ তার কবিতাতে বেঁচে থাকবেন। সংস্কৃতি মন্ত্রণালয় আমরা আমাদের কি কি দায়িত্ব আছে, কবি হেলাল হাফিজকে নিয়ে কি কি করা যায়, কি কি করণীয় আছে, সেটা নিয়ে আমরা কাজ করব। বছরে একবার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয় দেশের 3% মানুষকে। রোগী প্রতি গড়ে খরচ হয় 40,000 টাকা। সবচেয়ে বেশি ক্যান্সার ও হৃদরোগের পেছনে। চিকিৎসা করাতে গিয়ে 61% রোগীর আর্থিক অবস্থা খারাপ হয়।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা BIDS এর গবেষণায় উঠে এসেছে এই চিত্র। দেশে সরকারি বেসরকারি মিলিয়ে হাসপাতাল প্রায় ৬,০০০। এসব হাসপাতালে ভর্তি রোগীর খরচ কেমন তা জানতে একটি জরিপ করেছে BIDS। বিশ্লেষণ করা হয়েছে ১৪,৩৯৫ জন মানুষের তথ্য। এতে দেখা যায় সরকারি হাসপাতালে বছরে গড় খরচ ২৬,০০০ টাকা হলেও বেসরকারিতে তা প্রায় ৫১,০০০। স্বাস্থ্যকে যদি আপনি একটা মানুষের মৌলিক অধিকার ধরেন, তাহলে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা ইন্ট্রোডিউস করলে তো সবার আওতার মধ্যে এসে যাবে। হয়তো ইন্স্যুরেন্সের মাধ্যমে হোক অথবা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স হোক সরকারে, তাদের করলে হবে। আমাদের হেলথের বাজেট যেটা আছে সেই বাজেটটা আর একটু বাড়ালে এটা করা সম্ভব। ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে বেশি খরচ, বছরে যা প্রায় ২,২৪,০০০ টাকা। এরপরই প্রায় ১ লাখ টাকা খরচ হৃদরোগের চিকিৎসায়। এছাড়া কিডনি ডায়ালাইসিস ও দীর্ঘমেয়াদী নানা রোগের চিকিৎসা নিতে গিয়ে আর্থিক অবস্থা শোচনীয় হয় অনেক রোগীর। আমাদের প্রচুর আননেসেসারি টেস্টও কিন্তু হয়, হ্যাঁ দেয়। তো এই টেস্টটাও যদি আমরা কমে দিতে পারি, আমার যেটা লাগবে যদি আমি সেই টেস্টটা করতে পারতাম, তাহলে আমাদের টাকার পরিমাণটা কমে যায়। জমি বিক্রি যেটা বললাম, ধার দেনা করে প্রায় ৬১% পরিবার তারা এইটা করতেছে, এবং এটা একটা খুবই বার্ডেন এবং ভয়াবহ যে আমাদের স্বাস্থ্য ব্যয়টা, এটা আমাদের কমাতে হবে। গবেষণায় দেখা গেছে দেশের চিকিৎসা ব্যয়ের ৬৪% যায় ওষুধ কিনতে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।